সাক্ষ্য আইন 1872 সালে বাংলাদেশের আদালতের বিচার ও অনুসন্ধানের সময় কোনো বিষয় প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য এবং কিভাবে তা উপস্থাপন করতে হবে সেই সংক্রান্ত মৌলিক পদ্ধতিগত আইন। এটি মূলত দেওয়ানি, ফৌজদারি মামলা, সাক্ষ্য উপস্থাপনা, গ্রহণ ও মূল্যায়নের নিয়মাবলী নির্ধারণ করে, যার মাধ্যমে বিচারের ন্যায্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। সাক্ষ্য আইনের মূল বৈশিষ্ট্য ও বিষয়বস্তু ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাক্ষ্যের ধরন, আইনের ধরন, সাক্ষ্যের ধরন, প্রাসঙ্গিকতা, সাক্ষী, প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষী, প্রযোজ্যতা। এর ভিতরে সাক্ষ্যের ধারণ দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। আইনের ধরন বলতে কি বোঝায়? এটি একটি পদ্ধতিগত আইন যা বিচার ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষ্যের ধরনে মূলত দুই প্রকার, মৌখিক সাক্ষ্য হচ্ছে ওরাল এভিডেন্স, আদালতের অনুমতিতে কোনো ঘটনার বিষয়ে সাক্ষী দেওয়া বা বিবৃতি। আর দালিলিক সাক্ষী, ডকুমেন্টারি এভিডেন্স, আদালত পরিদর্শনের জন্য পেশ করা দলিল। প্রাসঙ্গিকতা কেবল মামলার সাথে প্রাসঙ্গিক রিলিভেন্ট বিষয়গুলো আদালতের সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য। এই সম্পর্কে বলা হয়েছে সাক্ষী আইন অনুযায়ী। 4 নম্বর হচ্ছে সাক্ষী আইন অনুযায়ী সাধারণত কোনো ব্যক্তি সাক্ষী হতে পারেন যদি না আদালত মনে করেন যে তিনি অল্প বয়স, বার্ধক্য ও অসুস্থতার কারণে প্রশ্ন বুঝতে বা জবাব দিতে অক্ষম। প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষী মূল দলিল পেশ করা হলো প্রাথমিক সাক্ষী, আর দলিলের অনুলিপি হলো মাধ্যমিক সাক্ষী। এটা কি জানলাম? মূল দলিল পেশ করা হলো প্রাথমিক সাক্ষ্য আর দলিলের অনুলিপি হলো মাধ্যমিক সাক্ষ্য। প্রযোজ্যতা এটি সমগ্র বাংলাদেশে বলবৎ এবং দেওয়ানি ফৌজদারি উভয় আদালতের প্রয়োগ করা হয়। সহজ কথায় আদালতে বিচারক কোনো প্রমাণের উপর ভিত্তি করে রায় দেবেন এবং কোনো তথ্যগুলো আইনগতভাবে বৈধ তা ঠিক করা সাক্ষ্য আইনের কাজ। আবারও বলছি, সহজ কথায় আদালতে বিচারক কোন প্রমাণের উপর ভিত্তি করে রায় দিবেন এবং কোন তথ্যগুলো আইনগতভাবে বৈধ তা ঠিক করাই হলো সাক্ষ্য আইনের কাজ।